স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মনের কোণে এমন ভাবনা আসতেই হুড়মুড় করে উঠে বসে খাঁ খাঁ করে তেষ্টায় ফেটে যাওয়া গলাটা পানি দিয়ে ভিজিয়ে নিল। হৃদস্পন্দন কবার নামই নেই। নিজের ডান হাত বুকের বাঁ পাশের সামনে ধরতেই বুঝতে পারল অস্বাভাবিক ক্ষিপ্রতার সাথে বুকে লাভ টাভ হচ্ছে। বড় বড় দীর্ঘশ্বাস টেনে নিজেকে শান্ত করে কামরা ছেড়ে বেরিয়ে বারান্দায় এলো। লেবুর তলা টানছে। চুপচাপ গিয়ে গন্ধরাজ লেবুর তলায় বসলো। পরনে 3/4 প্যান্ট এবং ছাই রঙা স্লিভলেস টি শার্ট। পিঠে স্পর্শ পেয়ে তাকিয়ে দেখে কাব্য। গাল ভরা হাসি দিতেই কাব্য পিঠ চাপড়ে বলে উঠল, কি রে বেটা, মন খারাপ নাকি? বসে পড়লি যে চুপচাপ। লিমন সিঁড়িতেই শুয়ে পড়ল। কাব্যের কথার প্রত্যুত্তর না করে আকাশের দিকে তাকিয়ে রইল। কাব্যের পেছন পেছন নিশাদ হাজির হয়েছে তা বুঝতে পারেনি। তিনজনই নীরব। লিমন আচানক বলে উঠল, ভাই, অনেকদিন পর মন থেকে শান্তি পেলাম, কিন্তু শান্তিটা ক্ষণস্থায়ী। অথচ এই শান্তির পেছনে জীবনের কতগুলো বছর ছুটে বেরিয়েছি। কাব্য ঠোঁট উল্টে নিশাদকে বুঝালো। কিছু বুঝলি? নিশাদও বুঝালো মাথা নেড়ে সে কিছুই বুঝেনি। লিমন পুনরায় বলল, এবার আমি একদমই প্রেমে পড়িনি, তবে বিষাদে ডুবেছি। দোয়া করে যেন বেরিয়ে আসতে পারি। লিমনকে এসব কাব্যিক কথা বলতে এই প্রথম দেখলো ওরা। শোয়া থেকে উঠে সোজা বাড়ির পথে পা বাড়ালো। বেসুরে কণ্ঠে গান ধরিল, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বেসুরে কণ্ঠে গান ধরল। নিষাদ ও কাব্য যাওয়ার পথে চেয়ে রইল। নিষাদ কাব্যকে ভ্রু কুঁচকে বলে, মহাশয় কি মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকা সেবন করিয়াছে? এমন পাগলা পাগলা বিহেভ করতেছে কেন? আমি কেমনে জানি? বড় ভাইজানের ধমক খাওয়ার পর থেকে মাথাটা মনে হয় গেছে। চল ভিতরে গিয়া দেখি আবার চোখে পাথর হইয়া কোন আকামটা করে। চায়ের পাতিলের পানি টকবক করে ফুটছে। আকস্মিক ছিটা এসে হাতে পড়ল। চমকে গিয়ে চুলা বন্ধ করে হাত দিয়ে পাতিল ধরল। গরম পাতিলের উষ্ণতা পেতেই হাত থেকে ছেড়ে দিল। পানি পড়ল ছিটকে হাতে পায়ে। চিৎকার না দিয়ে নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। ভেতরের আর্তনাদ কেন দেখানো যায় না। অশ্রু গড়িয়ে পড়ল দু গাল পেয়ে। কারো হাতের স্পর্শ পেল নরম গালে। চোখ খুলে সামনে তাকাতেই দেখে পরিচিত মানুষ দাঁড়িয়ে। বিনা বাক্য বেয়ে হাত ধরে টেনে নিয়ে গেল বেসিনের কাছে। পানির কলটা ছেড়ে দিয়ে হাত দুটো ধরলো জলধারার তলে। হাত সরাতে চাইলে ধমকে বলল, একদম হাত সরাবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকুন। ফ্রিজ থেকে বরফ নামিয়ে তাহির পায়ের কাছে বসে বাম পা নিজের হাঁটুতে নিয়ে বরফ লাগাতে শুরু করলো। আটকে উঠল তাহি। সরাতে চাইলেই গর্জে উঠল লিমন, কি সমস্যা আপনার? জাত যাবে আমি পার ধরলে? আপনি ধরেন না আপনার রোগীদের? এখন আপনিও অসুস্থ, চিকিৎসা করছি আমি। প্রেম নিবেদন নয়, এমন ছটফট বন্ধ করুন, নতুবা তুলে আছাড় মারব। অবাধ্য সিনিয়র। থমকে গেল তাহি। ছেলেটার কথার পিঠে কথা বলার সাহসই হলো না। শুকনো ঢোক গিল। লিমন পায়ের বরফ লাগিয়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, পায়েরটা রাতারাতি সারবে, কিন্তু হাটেরটা ভোগাবে। অপারেশন করবেন কি করে পোড়া হাতে? জানি না। ম্যানেজ করুন। হাতে বর্নল ক্রিম লাগিয়ে দিচ্ছি, সুস্থ হলে তবেই যাইবেন। এই বাড়ি ছেড়ে যত্নের ঘাটতি হবে না। শিফাকে রেখে দিব প্রয়োজনে। তাহি নাকের পাটা ফুলিয়ে বলে উঠল, জুনিয়র জুনিয়রের মতোই থাকো, বাড়াবাড়ি করো না, ফল ভালো হবে না। ততক্ষণেই লিমন চলে গেল। তাহি রাগ করে নিজের কামরায় গিয়ে দরজা আটকে বসে রইল। নিজের কাপড়ের ট্রলি থেকে একটা ছবির ফ্রেম বের করে বুকে জড়িয়ে ধরল। ঘুমিয়ে পড়ল পোড়া হাত নিয়েই। মজুমদার বাড়ির শুনশান ছাদে বসে আছে সাহাদ। হাতে এক কাপ চা। মৃদু বাতাস বয়ে যায় মস্তিষ্কে, সব ভাবনারা আঘাত হানে।
খুব দরকার নোমানকে। পরের দিনই ওকে নাগালে পাওয়া যাবে। মনে পড়ে গেল বছর 5 আগের কথা। প্রাতঃকালীন নাস্তা সেরে ইউনিটের দিকে যাচ্ছে শাহাদ। রাশেদকে কয়েকবার ফোন দেওয়ার পর ও ফোন ধরছে না। এই ছেলেটা বড্ড ঘুম কাতরে। শাহাদ রাশেদের কোয়ার্টারে ঢুকেই এক মগ পানি এনে ঢেলে দিল ওর গায়ে। লাফিয়ে উঠে বলে, চোর চোর, এই কে কোথায় আছিস? ধর। গলা ছাড়ে শাহাদ। ক্যাপ্টেন তানভীরকে 40 রাউন্ড দিতে বলেছি। 10 মিনিটের মধ্যে রেডি না হলে 80 রাউন্ড দেওয়াবো তোকে দিয়ে। কর্নেল আনোয়ারের অনুমতি আছে। ইনডিসিপ্লিনদের শাস্তি দেওয়ার এই অনুমতি আছে। জুনিয়রগুলো তখন হাসবে তোকে দেখে। গজ গজ করতে করতে রাশেদ কান্না ভাব নিয়ে বলল, তুই কি আমার বন্ধু, সাক্ষাৎ শত্রু? শাহাদ সোফায় বসে রাশেদের বিস্কিটের কন্টেইনার থেকে একটা পিচ পাইনঅ্যাপল বিস্কিট নিয়ে খেতে খেতে বলে, তুই যা মনে করিস, দেরি করলে তোরই লস। আজ আমার ইউনিটের সেনাদের এক্সাম খেয়াল আছে। একটাও আনফিট হয় তোকে ছুটি নিতে দিব না। মনে আছে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলি না, ওদের দায়িত্ব তোর। দায়িত্ব পালনে হেলাফেলা গ্রাহ্য নয়। এনিওয়েজ, গুড নিউজ, শিপ ইজ কলিং। রাশেদ ব্রাশ করতে করতে থমকে গিয়ে চক্ষু ছানা বড়া করে বলল, ইজ ইট আ গুড নিউজ? দোস্ত, আমি এবার যাবো না প্লিজ। রোদেশিরা আসবে বাড়িতে, আমি না গেলে আম্মা রাগ করবে। তাহলে হারি আপ। রাশেদ তাকিয়ে দেখে ঘড়িতে 7:20। তড়ি ঘড়ি করে তৈরি হয়ে নিল। দুজন রেডি হয়ে বের হতে হতে রাশেদ ফোন চেক করে থমকে গেল। নিজের হাতে ঘড়িও চেক করলো। শাহাদের দিকে তাকিয়ে বলে, শাহাদ, তোর ঘড়িতে কয়টা বাজে? কেন 6:32? রাশেদ থতমত খেয়ে বলে, আসলে তুই একটা বিরাট বাটপার কিসিম কিলার। কেমনে পারস? রুমে ঢুইকা কি টার্গেটই ছিল আমার বাসার দেয়ালে ঘড়িটা 1 ঘন্টা এগিয়ে দেওয়া? ওই কাজ না করলে তোকে আজ আর উঠানো যেত না। আর বিশ্বাস করবো না তোরে। তুই এমনি কইরা আমারে বলত বানাস। শাহাদ মুচকি হেসে এগিয়ে গেল স্কোয়াডের দিকে। শাহাদকে চুপ থাকতে দেখে বলে, শাহাদ, তুই নতুন বুদ্ধি আটতেছিস মাথায়, তাই না? শাহাদ হাসে। এই বন্ধুটা প্রিয় সঙ্গী, সারাক্ষণ মাতিয়ে রাখে আশেপাশের পরিবেশ। সারাদিনের ব্যস্ততা শেষে বিশ্রাম নিয়ে উঠল দুজন। পরশু শিপে চলে যাবে। আগেই রাশেদের এক বন্ধুর সাথে দেখা করতে যাবে দুজন। কক্সবাজারের সবচেয়ে সুন্দর রোড মেরিন ড্রাইভ রোড, হিমছড়ি। নেভাল একাডেমিতে আসলেই এই দিকটাতে ঘোরা হয়। সান ড্যান্সার রেস্টুরেন্ট। এখানে সবচেয়ে পছন্দের খাবার হলো ভাত, কাঁকড়া মশালা, কোরাল বাবিকিউ এবং ডাল। খেলেই তৃপ্তি পাওয়া যায়। রাশেদের পরিচিত একজনের সাথে দেখা করতে এসেছে দুজন। রাশেদ চুপির সারে আড়াল থেকে ফোনে কথা বলে শাহাদের পাশে এসে বসল। শাহাদ রেস্টুরেন্টের বাইরে গাছগুলোর দিকে তাকিয়ে আছে। পাশে দোলনা মতো কি যেন ঝুলছে। ভালো করে লক্ষ্য করে দেখল একটা চাকার টায়ার দিয়ে দোলনা বানানো। ছোট বাচ্চারা দুলছে। এই দৃশ্য দেখতে ভালো লাগছে। রাশেদের উচ্চ বাচ্চে ধ্যান ছুটে যায়। বন্ধু, রাগ করিস না। তোরে না জিগায় একটা কাজ করছি, বিশ্বাস কর। আন্টি আমারে সারাক্ষণ বলে তোর কথা, তাই আমার এক কাজিনকে আসতে কইছি, একটু দেখা কর। ও বেড়াতে আসছে কক্সবাজার। সুন্দর, পেশায় আইনজীবী, নাম সামরা। মান সম্মানটা রাখিস দোস্ত। শাহাদের বৃহৎ অক্ষী গোলক দেখে ভয় পেয়ে গেল রাশেদ। বন্ধু বিয়ে করবে না পণ করেছে, কি অর্থে তাই বুঝে পায় না। এর মাঝেই চলে এলো সামরা। রাশেদকে দেখে হাসি দিল। হাতের কাজের শাড়িতে মেয়েটিকে বেশ মানিয়েছে। সামরা সালাম দিয়ে বসলো। কানের কাছে গুজেছে গোলাপ। মেলি ঘ্রাণ নাকে লাগছে শাহাদের, কেমন যেন স্নিগ্ধ। সামরার চেহারায় মায়া আছে। অনুমতি চাইতেই শাহাদ ইশারায় বসতে বলল। কটমট করে তাকালো রাশেদের দিকে। রাশেদও পাশে চেয়ার টেনে বসলো। খাবারের অর্ডার দিয়েই রাশেদের পকপক শুরু। সামরা, জানিস শাহাদ এই রেস্টুরেন্টের খাবার অনেক পছন্দ করে। এদের খাবারের মান অত্যন্ত ভালো। সামরা হেসে আর চোখের শাহাদকে দেখল। শাহাদ হাতের ফোন স্ক্রল করতে করতে বলে উঠল, এতটা বিচলিত হবেন না মিস সামরা। আমি দুঃখিত,
রাশেদ আপনাকে এভাবে নিয়ে এসে দুজনকে বিব্রতকর অবস্থায় ফেলে দিল। না না, ঠিক আছে। নিজেদের মধ্যে টুকটাক কথোপকথন হচ্ছে। সাহাদ সেই পারফিউমের গন্ধটা আরো কাছ থেকে অনুভব করছে, মনে হলো যেন ভেসে আসছে এক ঘ্রাণের জগতে, যেখানে একটা আবছা মুখ দেখে এগিয়ে আসছে। জোরে শ্বাস টানলো সাহাদ। ফুলের ঘ্রাণ। সাহাদ বন্ধ হওয়া নেত্র খুলে সামরাকে প্রশ্ন ছুড়ে, আপনি কোন ব্র্যান্ডের পারফিউম লাগান? সামরা অপ্রস্তুত হয়ে বলল, গুড গার্ল। এটা কি কোনো ফুলের? হ্যাঁ জেসমিন। হুম, আমার নাকে অন্য কোনো পারফিউম লাগছে। রাশেদ বলে উঠল, আমারও লাগছে, তবে ওটা মনে হলো কাঁচা ফুল, একটু বেশি স্নিগ্ধ, রজনীগন্ধার মতো। সামরা বলল, এটা পারফিউম না, কোনো ন্যাচারাল স্মেল। হয়তো কেউ ফুল লাগিয়েছে, নতুবা কোনো হোমমেড পারফিউম লাগিয়েছে। হ্যাঁ, হতে পারে। ব্রিপ ব্রিপ ভাইব্রেশনে ধ্যান ভাঙল। সাহাদ ফোন হাতে নিয়ে দেখল ব্যক্তিগত খেচরের ফোন, যাকে সাহাদ সকলের আড়ালে রেখেছে। পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণী খোঁজ জানে না। ফোন রিসিভ হতেই জানতে পারলো রকচটা খবর। ফোনটা কেটেই চুপিসারে নেমে আসে মজুমদার বাড়ির ছাদ থেকে। বাড়ির দোরগোড়ায় দেখা হয় চাচা শ্বশুর মইনের সাথে। জামাই, কোথায় যাও? কাকা, আমি একটু আসছি, একটা কাজ পড়েছে। আমিও কি যাব? না না, আপনি ভেতরে যান, আপনার ভাইজি বসে আছে সকলের সাথে দেখা করার জন্য। বুঝ দিয়েই বেরিয়ে পড়ে রাস্তার উদ্দেশ্যে। পাভেল অনবরত ফোন দিয়ে যাচ্ছে, সাহাদ রিসিভ করছে না। এক পর্যায়ে ফোন কেটে বন্ধ করে দিল। মেইন রোড ঘেঁষে ডান দিকে হাঁটলেই রাবার বাগান। তিনটা ছেলে বাইক থেকে নেমে এলো। ওদের অনুসরণ করার ইশারা দিল সাহাদকে। বাগানে ঢুকতেই মিলিয়ে গেল চারজনের ছায়া। পাভেল বাইক ছুটিয়ে আসছে। একটা মেসেজ স্পষ্ট বলে দিচ্ছে পুনরায় সেই কাণ্ড। খুঁজে বেড়াচ্ছে সেই ফাইলটা, যাতে প্রমাণ ছিল বিএনএস সমুদ্র জয়ে ঘটে যাওয়া রেপের সাথে রাশেদ আবেদহীন কোনোভাবে সম্পৃক্ত নয়। অথচ সেদিন কোনোভাবেই রাশেদকে নির্দোষ প্রমাণ করতে পারেনি সাহাদ। এখনই দেহে রক্ত টক বগিয়ে ফুটে ওঠে। রাস্তার মোড়ে এসে দাঁড়ায় সাহাদ। পাভেলের বাইক সাহাদের সামনে এসে থামে। সাহাদ শান্ত স্বরে বলে, ক্যাপ্টেন আলতাফকে খুঁজে বের করো। স্যার, বাগানের ভেতরে। ওইদিকে যেতে হবে না, প্রবলেম সলভড। কালকে সকালে যেন পত্রিকায় হেডলাইন হয়, 3 ধর্ষণকারীকে উপযুক্ত শাস্তি দিয়েছে ধর্ষিতা। পাভেল মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো। সাহাদ জমিনে নেমে পড়ল। সেচের পানিতে হাতে লেগে থাকা রক্ত ধুয়ে নিল। পাভেলের সাহায্যে গোসল করে নিল। ভেজা কাপড়ে রওনা দিল মজুমদার বাড়ির উদ্দেশ্যে। পাভেল রাশেদকে দেখেছে ওদের বিয়ের সময়। খুব সাদা মাটা একজন মানুষ। এই মানুষটার যে শত্রু থাকতে পারে ভাবাই যায় না। বাড়ির আঙিনায় এসে বাগানের সুপরিচিত গুল্ম উদ্ভিদগুলোর পাশে দাঁড়ালো। ঝোপের মতো হয়ে আছে, মাঝে ফুটে আছে সাদা সাদা ফুল। একটা ফুলের দণ্ড ছিঁড়ে নিল। পাভেল দূর থেকে দাঁড়িয়ে দেখে যাচ্ছে সাহাদের কাজ। মাঝে মাঝে মনে হয় এই মানুষটা রহস্যে ঘেরা, যার হাসিতে লুকিয়ে থাকে ভয়। সাহাদ পাভেলকে কাজ বুঝিয়ে চলে যেতে বলে গন্তব্যে। নিজেও ঢুকে পড়ে অন্দরমহলে। ধীরে ধীরে দরজা খুলে পা টিপে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে দেখলো সবাই শুয়ে পড়েছে। ক্লান্তি সবার শরীরে। পকেট থেকে বার্নাল ক্রিমটা বের করে আলতো করে দুটো হাতে লাগিয়ে দিল। বারবার ঢোক গিলছে। লাগেই দরজা দিয়ে বেরিয়ে এলো। তাহি চোখ খুলে যাওয়া দেখলো, আত্মসংবরণ করে বলল, বড্ড ভুল করেছো, পস্তাতে হবে তোমার। নিষিদ্ধ জিনিসে হাত বাড়িয়েছো। ডানা গজানো ভালো, উড়ার প্রস্তুতি নিচ্ছ তাও ভালো। কার আকাশে উড়ার প্রস্তুতি নিচ্ছ তা না ভেবেই উড়তে গেলে যে ডানা হারিয়ে ছটফট করতে করতে নিঃশেষ হয়ে যাবে। তবে তাই হোক। তাহি চমকে উঠল। এখানেই ছিল তাহলে। নিঃশব্দে কথা শুনছিল। চমকে যাওয়ার ব্যাপার বুঝতে না দিয়েই নিজেকে সামলে বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এত রাতে কোনো মেয়ের ঘরে ঢোকা ঠিক নয়, বিধবা মেয়ের ঘরে তো আরোই নয়। লোকে আমায় বলবে শরীরের জ্বালা বেশি বলে এবার জুনিয়রের দিকে হাত বাড়িয়েছি। ঠাস করে দরজা আটকানোর শব্দে কেঁপে উঠল কামরা। তাহি ঠোঁটের কোণে হাসি দিয়ে ভাবে, ঠিক মতো লেগেছে, ইমোশনালি আঘাত করতে হবে তোমায়, নতুবা তোমার মতো উড়নচণ্ডীকে দমানো কঠিন নয়, অসম্ভব হবে। আমার রাশেদও তোমার মতোই ছিল। ফোনের ক্যালেন্ডার চেক করে দেখতেই চিন্তাটা ঘিরে ধরল। হাতে আছে মাত্র 2 মাস, এর মাঝেই যা করার করতে হবে। বাড়ির পরিবেশ অবস্থার কথা ভেবে ভাইজানকে জানানোই হলো না নীরার কথা। কিছুক্ষণ আগেও মেয়েটা কাঁদছিল। হোস্টেলে মানুষ হওয়া মেয়েটা আশ্রয় হিসেবে চেয়েছে শাহিনের বুক। রায়হান সাহেব বা শাহাদ কেউ একজন দ্বিমত করলেই হয়তো এর প্রতিবাদ করতে পারবে না। অন্যভাবে প্রতিবাদ না করলেও কাপুরুষের খাতায় নাম উঠবে। একদিকে নীরা, অন্যদিকে শাহাদ। চিন্তিত শাহিন ফোন দিল শাহাদকে। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো, বলো শাহিন, সব ঠিক আছে বাড়িতে? জি ভাইজান। শেফালির কি অবস্থা? ভালো আছে ভাইজান। হ্যাঁ বলো। একটা কথা ছিল। হুম। মানে আপনি কিভাবে নেবেন? আনবান না করে সরাসরি বলো। সেদিন আম্মু বিয়ের কথা বলছিল না, মেয়ে দেখতে যাবেন আপনারা? মেয়ে কি পেয়েছেন? আমার তো হাতে 2 মাস আছে। জানি না আমি, আম্মু জানে। ও আচ্ছা ঠিক আছে ভাইজান, এই জন্যই। দুজনেই চুপ। তৎক্ষণাৎ শাহাদ বলে উঠল, কাপুরুষের মতো ব্যবহার করছো কেন? আম্মু পছন্দ করলে কি তুমি বিয়ে করবে? নওরিনকে কথা দিয়েছিলে কেন? শাহিনের বুক আচমকা ধুক ধুক করা শুরু করেছে। মনে হলো কেউ 320 ভোল্টের শক দিয়েছে। শরীর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, অনবরত ঢোক গিলছে। টেবিলের সামনে গিয়ে 1 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল। কি শুনল? ভাইজান নওরিনের কথা কিভাবে জানে? পানি খেতেই ভীষণ খেলো। ওপাশ থেকে পুনরায় স্বর ভেসে এলো, আস্তে পানি পান করো, নাকে মুখে উঠে যাচ্ছে। ভাইজান আসলে। নওরিনের অভিভাবক কে হবে? আমি বলতাম ভাইজান আপনাকে। বলনি তো, সে কথায় আর না যাও। ভাইজান রাগ করবেন না, নওরিনের কেউ নেই, ওর বাবা মা। ঠিক আছে, আমি ঢাকায় ফিরে এই ব্যাপারে কথা বলবো। ঠিক আছে ভাইজান। শুভরাত্রি। ফোনের সংযোগ বিচ্ছিন্ন হতেই ধপ করে খাটে বসে পড়ে। আরও 1 গ্লাস পানি খেয়ে নওরিনকে ফোন দেয়। ফোন রিসিভ হলো না। চিন্তায় মাথা এলোমেলো হয়ে গেল। এই যেন যুদ্ধ যাবার আগে অতর্কিত আক্রমণ। চোখমুখ অন্ধকার, বিবর্ণ। ভাইজানের প্রথম প্রশ্নই ছিল, নওরিনের অভিভাবক কে হবে? আব্বু জানলে তো কুচি কুচি করবে। আব্বু সবসময় বলে পরিবার ভালো না হলে মেয়েরা ভালো শিক্ষা পায় না। সেখানে নওরিনের তো পরিবারই নেই। ভাইজান আব্বুর মুখের উপর কথা বলবে না, নিজে ভাইজানের মুখের উপর কথা বলতে পারবে না। তবে তবে কি এখানেই শেষ? শাহিনের সাথে কথা শেষে পা বাড়ায় বাড়ির ভেতর। সিক্ত বস্ত্র হাতে, ফুলের স্টিক নিয়ে কামরার দিকে এগিয়ে যাচ্ছে। সামনের ক্ষীণ আলো ধীরে ধীরে বাড়ছে। শাহাদ পিছু নিল সেই আলোর। তাকিয়ে দেখে অ্যান্টিক বাতিদান হাতে অপসরী। বাড়িটাকে মাঝে মাঝে রহস্য মনে হয়। এই বাতিদানটাও এত পুরনো। অ্যান্টিক পিস নিলামে উঠালেও মিনিমাম 1030 টাকা হবে। অদ্ভুত বাতিদান হাতে দিয়া। এই মেয়েটা এত অদ্ভুত কেন? অন্দরের শয়ন কামরায় প্রবেশ করলো দিয়া। পিছু নিল শাহাদ। দোলনায় ঘুমে আচ্ছন্ন প্রিয় কন্যা। দিয়া পিছু না ফিরেই বলে উঠল, আপনি ভিজে গেলেন কি করে শেজার বাবা? শাহাদ অবাক হয়ে ভাবে এর মধ্যেই দেখে নিয়েছে শাহাদকে। দিয়া ঘুরে তোয়ালে এগিয়ে দিল। শাহাদ ফুলটা টেবিলে রেখেই দিয়ার হাত থেকে তোয়ালে নিয়ে মাথা মোছা শুরু করলো। এই প্রশ্নটার উত্তর যে কতটা ভয়াবহ এই মেয়েটা জানলে প্রশ্ন করতে কয়েকবার ভাবতো। তবে এই দিয়ার রূপ ভিন্ন।
মনে হয় যেন কোনো রাজমহলের রাজকন্যা। পরনে সেই গোল রাউন্ড আনারকালি, মাথার একপাশে ঘোমটা। সাহাদ পোশাক পাল্টে দিয়ার দিকে না তাকিয়ে বলল, আমি প্রিন্সেস নূরজাহানকে দেখিনি, তবে মজুমদার মহলের প্রিন্সেস মেহতাবকে দেখেছি। বাতিদান সেট করে দিয়া সাহাদের দিকে সন্দিহান তাকালো। কি বোঝাতে চাইল? সাহাদ পুনরায় বলল, টেবিলের উপর রেখেছি রজনীগন্ধার স্টিক। বাগানের সামনে দিয়ে আসার সময় মনে হলো অনেকদিন আমি এই সৌরভ থেকে বহু দূরে। কিছু একটা ভাবল দিয়া। সাহাদের শব্দচয়ন যতটা স্পষ্ট, অর্থ ততটাই জটিল। দিয়া রজনীগন্ধার সুগন্ধি 2 বছর আগে গায়ে মাখা বন্ধ করেছে। এই সুগন্ধি বানানো দাদি শিখিয়েছিলেন। দাদিজান শিখিয়েছেন দাদিজানের মায়ের কাছ থেকে। রজনীগন্ধার নির্যাস থেকে ঘরোয়া উপায়ে এই সুগন্ধি বানানো হয়। দাদি দিলরুবা খানম বলতেন, সুগন্ধি মাখবা শুধু স্বামীর জন্য। যতদিন বাপের বাড়িতে আছো নিজের জন্য মাখো, বিয়া হলে স্বামীর জন্য, স্বামী মরলে আর মাখবা না। গত 2 বছর দিয়া আর এই সুগন্ধি মাখেনি। সাহাদ বিয়ের রাতে বলেছিল, তোমার এই পারফিউম তোমার সত্তায় মিশে আছে ফারা। তোমার আশেপাশে থাকলে মনে হয় আমি কোনো সুন্দর উদ্যানে আছি, যেখানে আমি আর উদ্যানের সবচেয়ে সুন্দর পরীটা দাঁড়িয়ে। আমার অনুপস্থিতিতে এই পারফিউম নিষিদ্ধ তোমার জন্য। ঠিকই তো আছে। এত বছর অনুপস্থিত ছিল তাই এই পারফিউম নিষিদ্ধ ছিল। তবে এখন কেন ফুল এনে এই বাক্য তুলে ধরল? সাহাদের অপূর্ব দৃষ্টি এখনো দিয়ার দিকে। দিয়া প্রত্যুত্তর করলো ভেবে, এই সৌরভ শুধু আমার সন্তানের বাবার জন্য জায়েজ। যেহেতু আমি তার চেয়ে দূরত্বে ছিলাম এবং আছি, তার মনের খাতায় আমার অনুপস্থিতির সংখ্যা সর্বাধিক। সেখানে অন্য পুরুষের জন্য হারাম এই সৌরভ। দুজনের দৃষ্টি এক বিন্দুতে স্থির, একে অপরের দিকে কঠিন মুগ্ধ চোখে তাকিয়ে। অপলক দৃষ্টি কারো চোখের পাপড়ি নড়ে উঠলেই মহা অপরাধ। দুজনের আখিতে ধ্বংসাত্মক সর্বনাশ। এ যেন নীরব সংকেত আসন্ন কোনো ঘটনার। সাহাদের সেলফোনের মেসেজের আওয়াজে দৃষ্টিচ্যুত হলো দুজোড়া আঁখি। ফোন চেক করে উঠে দাঁড়াতেই দিয়া পুনরায় বলল, প্রিন্সেস নূরজাহান কিন্তু সম্রাট জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রী ছিলেন। অন্যদিকে জাহাঙ্গীর কিন্তু বহু বিবাহ মদ্যপ অকর্মক চরিত্রের ছিলেন। আপনি আমাকে কি সেই হিসেবে সিম্বলাইজ করেছেন? সেই তুলনায় আকবর শাহজাহান শ্রেষ্ঠ ছিলেন। না আমি জাহাঙ্গীর, না শাহজাহান। আমার ক্ষমতা নেই এত বিয়ে করার। তবে আকবরের সাথে কিঞ্চিত মিল আছে। আকবর সনাতন ধর্মের মেয়ের প্রতি আকৃষ্ট হয়েছে, আর আমি ইরানি। বেশ ভালো ইতিহাস জানো দেখছি। প্রিন্সেস নূরজাহানের কাজের ধরন তোমার মধ্যে পরিলক্ষিত হয়তো। আজকে বিকেলের কাজটা না দেখলে বুঝতেই পারতাম না। দিয়া নিশ্চিত হলো এতক্ষণে। সাহাদ বিকেলেই ওই বাড়িতে ব্যাপারটা ধরে ফেলেছে। পাভেল বলে দিয়েছে। রুমের কথোপকথন তো সাহাদ দেখে ফেলেছে, তখনই বুঝতে পেরেছিল। সাহাদের কি হয়েছিল তা জানতে পাভেলের কাছে গিয়েছিল দিয়া। পাভেল ফোনে মনি সম্পর্কে তথ্য জোগাড় করছে, তখনই সন্দেহ হয়েছিল। নিজে খুঁচিয়ে বের করেছে মনি সাহাদকে অনেক আগে থেকেই চায়। দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলেছে তখনই। পেছন থেকে কলকাঠি নেড়েছে শেফালি। উপরে যখন সকলে কথা বলছিল, মনি হঠাৎ করে পেছন বারান্দার দরজা দিয়ে ঢুকলো। কিছুটা সন্দেহ লেগেছিল, শ্বাস আটকে আসছিল। মনে হচ্ছে কেউ ওকে দৌড়িয়েছে মাইলের পর মাইল। সাহাদের কথা ইঙ্গিতে অনেকেই অনেক কিছু বোঝেনি। দিয়া বুঝতে পেরে নিশ্চুপ ছিল। সকলের সামনে শাহেজাকে কোলে নিয়ে তাহিকে বলেছিল, আপু, আমার কেন যেন মনে হচ্ছে আমার কোনো রকম জোড়া লাগানো সংসারও কেউ ভাঙতে চাইছে। সেদিন বলেছিলাম না একটা কাজ পারি না, এবার মানুষ খুন করে আমি সেই কাজটাও সম্পূর্ণ করব। আমি কোনো কথা বাড়াই না জানেন। আমার বাবা ছিল শান্তিপ্রিয় একজন মানুষ, শিখিয়েছেন কিভাবে ধৈর্য ধরতে হয়। তবে আমার মা ছিলেন মহিয়সী। মায়ের কাছ থেকে তলোয়ার চালানো শিখেছি, সাইকেল চালাতে পারি। আমি কিন্তু ঘোড়ায়ও চড়তে পারি। আমার বাবা মায়ের জন্মদিনে মাকে ঘোড়া উপহার দিয়েছিলেন। আমার অনুরোধে দাদাজান সেই ঘোড়াকে নিরাপদ স্থানে রেখে গিয়েছেন। দুনিয়াতে আমার এখন শেহজা আর ওর বাবা ছাড়া কেউ নেই। ওদের ক্ষতি করতে আসলে এবার আমি কারো গলায় ছোড়া বসাতেও এক মুহূর্ত বিলম্ব করব না। বিকেলের ঘটনা মনে পড়তেই কথা না বাড়িয়ে সামনে এগিয়ে চলে যেতে চাইল। আচমকা থমকে বলল,
আমি জানি সত্যি আমি খুব সুন্দর। বাবা জান আর আমি জানের অপরূপ সৌন্দর্যের সংমিশ্রণ আমি। সেই হিসেবে আপনি আমাকে প্রিন্সেস নূরজাহান না বলে প্রিন্সেস ডায়না বলতে পারেন। সেই বিখ্যাত উক্তি, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমায় ভালোবেসেছিল। শাহাদ নিষ্পলক চেয়ে রইল দিয়ার যাওয়ার দিকে। বিছানায় শরীর এলিয়ে দিতেই চোখে হানা দেয় রাত্রির ঘুম। উৎসব আমেজ শেষ, সকলের কাজে ফেরার সময় হয়েছে। নিজ কামরায় এসেই ফ্রেশ হয়ে বেরিয়ে গেল। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা। বাড়িতে সবাই এর আগে চলে এসেছে। শেহজাকে পেয়ে শিফা খুশিতে নাচতে নাচতে নিয়ে গেল। দিয়া শাশুড়িকে সাহায্য করতে রান্নাঘরে যেতে শাহিন বলল, ভাবিমা একটা গুরুদায়িত্ব দিব, পারবেন? দিয়া চমকে উঠে ভাবুক চোখে শুধায়, কি দায়িত্ব ভাইয়া? ঘাবড়াবেন না প্লিজ, আগে বলেন ভাইজানের মুড কেমন? আমার সাথে তো সকাল থেকে দুটো কথাই হয়েছে, রেডি হো আর গাড়ি থেকে নামো। বুঝতে পারছি না, হয়তো ভালো হবে। আজ বাড়িতে একটা বোম ফুটতে পারে আমার বিয়ে নিয়ে, সামলে নেবেন প্লিজ। আমি যাকে পছন্দ করতাম ভাইজান জেনে গিয়েছে। আমি শিওর আব্বু মুখের উপর না করে দিবে। ভাইজান আব্বুর মুখে তর্ক করে না। দিয়া মুচকি হেসে বলে, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে আমি দেখছি। একটা বুদ্ধি দিই। কি? বাসায় আজ সব কাজিনদের ফোন দিন, সবাই থাকলে ঝাড়ি কম খাবেন। সেরা তো। বাকিটা দেখি কি করা যায়, তবে মেয়ে ভালো। পাক্কা আপনার সাথে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে না, উল্টো দেখবেন পাঁচ হয়ে সালাম করতে ছুটে আসছে। ইয়াল্লাহ, না না, তার প্রয়োজন নেই। সেই মুহূর্তে শেফালি লুলা পা নিয়ে এগিয়ে এসে বলে, ছোট ভাইজান, এই মেয়ের সাথে কেন কথা বলছো? আমার বড় ভাইকে অশান্তিতে রেখে শান্তি হয়নি তো এখন আসতিস আমার ছোট ভাইয়ের সাথে নষ্টামি করতে? প্রচন্ড জোরে আওয়াজ হলো, ছিটকে গেল শেফালি। তপ্থা খেল শাহিন, দিয়ার মুখে হাত। রান্নাঘর থেকে ছুটে এসেছে সুলতানা কবির। রায়হান সাহেব ডাইনিংয়ে বসে পত্রিকা পড়ছিলেন। শিফা শেহজাকে নিয়ে হাজির। এখনও শেফালি আগের জায়গায় দাঁড়িয়ে ছল ছল চোখে চেয়ে আছে। মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ করলো, বড় ভাইজান। শাহাদ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে ঘুরে তাকালো শাহিনের দিকে। শাহিন বার কয়েক ঢোক গিলে আমতা আমতা করে বলে, ভাইজান আমি কিন্তু করিনি, জানি না। শাহিনের দিকে ভস্মীভূত দৃষ্টি নিয়ে বলে, যখন কেউ অর্ধাঙ্গিনীর চরিত্র নিয়ে আঙুল তোলে এভাবেই তাকে শায়েস্তা করতে হয়, মনে রাখবি। এখন ভাইয়ের চোখে অনল দেখে কলিজা কাঁপছে। শেফালি কি করে এই কথা বলল? ভাবিমার চরিত্রে দাগ লাগালো। তাহলে কি সে বাড়ির ভেতরে ভাবিমার সাথে কথা বলতে নিরাপদ নয়? সামান্য একটু কথা নিয়ে এত বড় ইস্যু। শেফালির দিকে আঙুল তুলে শাহাদ শাসিয়ে বলে, আজকের দিনের জন্য এত বছর অপেক্ষা করেছি। যদি আমি ভুল হই, নিজের হাতে সমস্ত সত্তা ভুলে গিয়ে আমার ভালোবাসাকে মাটি চাপা দিয়ে ফারাহকে জ্যান্ত পুঁতে দিব। আর যদি কোনোভাবে আমি সঠিক হই তাহলে দিন গুনতে থাক শেফালি। ভাই হিসেবে যেমন আগলে রেখেছি ঠিক তেমনি শুলে চড়াবো তোকে আমি। আম্মুর জন্য প্রতিবার বেঁচে গিয়েছিস, আজ এতটাই নিচে নেমেছিস যে এক ভাইয়ের বউকে ছোট করতে অন্য ভাইয়ের চরিত্রে দাগ লাগাচ্ছিস। সুলতানা কবির ভীত সন্ত্রস্ত হয়ে প্রশ্ন করলেন, বাবু কি করেছে এই মেয়ে? জিজ্ঞেস করুন। শাহিন সুলতানা কবিরের দিকে তাকিয়ে বলে, আম্মু থাক না ওসব। না বল। আমি ভাবিমার সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম, শেফালি তখন আমাকে আর ভাবিমাকে মিশিয়ে বাজে কথা বলছিল। গলার স্বর ক্ষীণ হয়ে গেল শাহিনের লজ্জায়। রায়হান সাহেব, সুলতানা কবির আর শিফা হতবাক। শাহাদ যেভাবে তাকিয়ে আছে শেফালির দিকে, এখনই সব অনলে পুড়িয়ে ছাই করবে। বেরোচ্ছি আমি, দেখে রাখবেন আবার আমারও আম্মু, বহাল তবিয়তে থাকে যেন। বেরিয়ে গেল। রুমের চশমা আর গুরুত্বপূর্ণ একটা দলিল ফেলে যাওয়াতে ফিরে এসেছিল নিতে। শুনে ফেলেছে শেফালির মুখ নির্গত বাচ্চ। নিজেকে এখন দমায়নি। নোমানকে ঢাকা আনা হয়েছে, আগে ঘরের সমস্যা সমাধান হবে। সেই রাতের কথা এখনো মনে পড়ে যায়। দুপুরে দিয়ার কথা শুনে হাসে শাহাদ। শাহাদের দিনগুলো কাটে দিয়ার খুন ছুটিতে। মধ্যাহ্ন ভোজ শেষে দুজনই বিশ্রামের জন্য যায়। দিয়া একটা লাল শাড়ি পরে ঘুরে ঘুরে বিভিন্ন ভঙ্গি করে দেখাচ্ছে। দাদিজান বলতেন,
মেহতাব বিবি, আপনাকে তো মহলের সেরা সুন্দরী লাগছে। আমাকে আজকে পানে একটু বেশি করে জর্দা দিবেন। আপনার মতো লাল ঠোঁট বানায়ে মজুমদার মশাইকে আকৃষ্ট করব। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।